সাংকেতিক রূপ দেব। একটি যৌগিক বচনকে সাংকেতিক রূপ দেওয়ার সময় আমাদের যে বিষয়কে নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো গ্রাহক প্রতীক বা বর্ণ প্রতীক এবং ধ্রুবক। যদিও গ্রাহক প্রতীকের ব্যবহার এই সাংকেতিকরণের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, শুধুমাত্র বর্ণ প্রতীককেই কাজে লাগানো হয়, আর অন্যদিকে থাকে ধ্রুবক থাকে। এদের সমন্বয়েই আমরা সাংকেতিক রূপ গঠন করতে পারব। তো কাজেই আমাদের জেনে নিতে হবে যে বর্ণ প্রতীক জিনিসটা কি এবং ধ্রুবক জিনিসটা কি। বর্ণ প্রতীক হলো সরল বচন বা অঙ্গবচনের প্রতিস্থাপক চিহ্ন। আমরা এরপরই কোথায় ঢুকছি? সত্যাপেক্ষক বচনে ঢুকছি। যৌগিক বচনকে ছাপিয়ে আমরা সত্যাপেক্ষক বচনে ঢুকছি। কাজেই একটা বর্ণ প্রতীক পাবো কোথা থেকে? বর্ণ প্রতীক জিনিসটা কি? বর্ণ প্রতীক মানে হচ্ছে আমরা একটা যৌগিক বচনে যে সরল বচন বা অঙ্গবচনগুলি লাভ করে থাকি, সেই বচনগুলির পরিবর্তে আমরা যে চিহ্ন ব্যবহার করব, সেই বচনগুলি যে শব্দ বা চিহ্নের দ্বারা প্রতিস্থাপিত হবে সেটাই হলো বর্ণ প্রতীক। এই বর্ণ প্রতীকই আবার গ্রাহক প্রতীক নামে নামাঙ্কিত হয়। কোথায় হয়? যখন আমরা নিরপেক্ষ বচনের সত্য মূল্য নির্ণয় করতে যাব, বৈধতা বিচার করতে যাব, তখন এই বর্ণ প্রতীকগুলোই আবার গ্রাহক প্রতীকে স্থানান্তরিত হবে। কিন্তু যখন আমরা সাংকেতিকরণ করছি, নিরপেক্ষ বচনগুলির উপর সাংকেতিকরণ করছি, তখন কিন্তু গ্রাহক প্রতীকের ব্যবহার থাকবে না। তো কাজেই সংক্ষেপে আমরা কি বলবো? যে বর্ণ প্রতীক হলো অঙ্গবচন বা সরল বচনের পরিবর্তে ব্যবহৃত শব্দ বা চিহ্ন। স্যার, এগুলো কোনগুলো ব্যবহৃত হবে? কোন কোন শব্দগুলো আমরা বর্ণ প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবো? সেই অর্থে উত্তর হিসেবে আমরা বলছি কি না, বর্ণ প্রতীক বলতে আমরা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত অক্ষর ব্যবহার করতে পারব। বড় হাতের এ থেকে জেড কেন? কারণ বর্ণ প্রতীক বলতে আমরা যে বচনটা থাকছে, যে সরল বচন বা অঙ্গবচন থাকছে, তার প্রথম অক্ষরটা দিয়ে আমরা বর্ণ প্রতীক গঠন করতে পারি। সেটা তুমি বাংলা শব্দ ধরেও করতে পারো অথবা ইংরেজি অক্ষর ধরেও করতে পারো। এখানে কোনো বন্ডেজ নেই, এখানে কোনো বিধি নিষেধ নেই যে তোমাকে ইংলিশেই করতে হবে। হ্যাঁ, ইংলিশে করলে ইংলিশে দুটোই করতে হবে, আবার বাংলায় যদি করো তাহলে বাংলাতেই দুটোকে চিহ্নিত করতে হবে। বোঝাতে পারলাম? বর্ণ প্রতীক বোঝাতে পারলাম? যেমন কি, যেমন ধরো রামবাবু আসবে, এইখানে এই যে সরল বচনটার পরিবর্তে আমি যে শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে আর। শ্যামবাবু আসবে, শ্যামবাবুর পরিবর্তে ব্যবহার করব এস। রহিম খেলতে যাবে, এর জায়গায় আমি ব্যবহার করতে পারবো আর। মধু গান গাইতে ভালো পারে, এখানে এম। রসনা ভালো হাসতে পারে, এখানে আর। আজু ভাই ভালো গাড়ি চালায়, এখানে এ। ব্যাপারটা বুঝতে পারছো? এই শব্দগুলো কোথা থেকে আমরা পাচ্ছি? সেই বচনটার যে প্রথম পদটা রয়েছে, প্রথম পদ অর্থাৎ নাম পদ, সেই নাম পদের প্রথম অক্ষরটা তুমি বর্ণ প্রতীক হিসেবে ব্যবহার করতে পারো। বোঝাতে পেরেছি? আর বোঝাতে হবে কি না? নেক্সট চলে আসছি আমি কোথায় না, ধ্রুবক। ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক হচ্ছে, এটাও একটা চিহ্ন বা শব্দ। ধ্রুবকটা হচ্ছে শব্দ বা চিহ্ন। তো সেই চিহ্নটা কার পরিবর্তে ব্যবহৃত হবে? সেই চিহ্নটা ব্যবহৃত হবে যোজকের পরিবর্তে। একটা যৌগিক বচন আমরা কি পাই? যোজক পাই, যে কি করে সরল বচনগুলোকে যুক্ত করে, তাই না? সেই
যোজকের পরিবর্তে আমরা যে শব্দ বা চিহ্ন ব্যবহার করব বা করতে পারবো সেটাই হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকগুলো মূলত 5 প্রকারের হয়। আমাদের হাতে আছে কি 5 প্রকার বচন আছে। নিরপেক্ষ মানে যৌগিক বচন কয় প্রকার? 5 প্রকার। প্রত্যেকটা বচনেরই এক একটা করে যোজক আছে, আর সেই যোজকগুলোর পরিবর্তে তার যে প্রতিস্থাপক চিহ্ন থাকবে বা শব্দ থাকবে সেটাই হলো ধ্রুবক। নিষেধক বচনের ধ্রুবক হলো কার বা নেগেশন। সংযোগিক বচনের ধ্রুবক হলো ডট। প্রাকল্পিক বচনের ধ্রুবক হলো ইমপ্লাইজ। বৈকল্পিক বচনের ধ্রুবক হলো ভেল। আর বস্তুগত সমান বচনের ধ্রুবক হলো ক্লিয়ার। প্রত্যেকটা যৌগিক বচনের ইন্ডিভিজুয়ালি কি থাকছে? একটা করে ধ্রুবক থাকছে। এখন হয়তো বলবে স্যার বিষয়টা খুব খোলসা হলো না। খোলসা করতে কি বলতে হয় যে আমরা অঙ্ক করার সময় দেখে থাকি 2 যুক্ত 2 সমান 4, তাই না? 25 ডিভাইডেড 5, তাই না? এগুলো আমরা দেখে থাকি। এবং সে এইখানে যে কাজটা, সে মূল কাজটা কে করছে? আমাকে কি ইন্ডিকেট করছে? ইন্ডিকেটরটা কে? এখানে প্লাস চিহ্ন, ডিভাইডার চিহ্ন, যেটা সেই ডিভাইডার বা প্লাস চিহ্নটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে ভাগ করতে হবে, এখানে যোগ করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, হ্যাঁ কি না? এখানে মাল্টিপ্লাই করতে হবে। এগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক সেই রকমই এই সত্যাপেক্ষক বচনের ক্ষেত্রেও এই ধ্রুবকগুলো সেই রূপ কাজ সম্পন্ন করে। ধ্রুবকগুলো সেই রূপ কাজ সম্পন্ন করে। সত্যমূল্য নির্ণয় করার জন্য, সত্যমূল্য নির্ণয় করার সময় এই যে ধ্রুবকগুলো ওই ম্যাথমেটিক কিছু ফাংশন লিড করে, অর্থাৎ কিছু গাণিতিক কাজ সম্পন্ন করতে সহায়তা করে। ওই আমাদেরকে বলে দেয় কি থাকলে কি হবে, কার্ল থাকলে কি হবে, ডট থাকলে কি করতে হবে, ভেল থাকলে কি করতে হবে, ইমপ্লাইজ থাকলে কি করতে হবে, এবং ট্রিপল বার থাকলে কি করতে হবে। যদিও এখন আমাদের যে আলোচনা করছি সেখানে এই কাজটা সক্রিয় নয়। আমরা তো কি করতে চাইছি? সাংকেতিকরণ করতে চাইছি। একটা যৌগিক বচনকে সত্যাপেক্ষক বচনের রূপ দিতে চাইছি। তখন তো আমাদের সিম্পল কি করতে হবে? চিহ্নগুলো বসালেই হবে। ফর এক্সাম্পল আমরা যেটা বলতে পারি, যেমন ধরো আমি মৌখিকভাবে কিছু কিছু বলছি, প্রশ্নে হয়তো আমি দিলাম যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। যদি রাম আসে, প্রত্যেককেই জিজ্ঞাসা করবো, মন দিয়ে শুনো। যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। এখানে আমাকে যখন সাংকেতিকরণ করতে হবে তখন স্টেপগুলো স্যার কি হবে আমি বলে নিচ্ছি। প্রথমেরটা আমি বলে নিচ্ছি, যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। তাহলে এই প্রশ্নটা পাওয়ার পরে তুমি প্রথমে কি করবে? ধরিলাম রাম আসবে। যখন ধরবে তখন কখনোই নয়অর্থক অর্থে ধরবে না। খুব সতর্কভাবে বলে দিচ্ছি কথাগুলো। যখন ধরবে তুমি, ধরিলাম, আর তুমি নাও ধরতে পারো। যখন তুমি আরো আগিয়ে শিখবে, অনেক কিছু নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে, তখন এই ধরাটা থাকবে না, মনে মনে চালিয়ে নেবে। কিন্তু আমি যেটা বলছি সেই স্টেপটা করলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে কি করছি? ধরিলাম রাম আসবে সমান আর, তার নিচে লিখব শ্যাম আসবে সমান এস। আর ধরতে হবে না, দুবার ধরি শব্দটা লেখার দরকার নাই, একবারই হবে। ধরিলাম রাম আসবে সমান আর, শ্যাম আসবে সমান এস, করে দিলাম, হলো। দিয়ে নিচে লিখলাম অতএব সাংকেতিক রূপটি হবে, অতএব সাংকেতিক রূপটি হবে আর ইমপ্লাইজ এস। বোঝাতে পারলাম? সাংকেতিক রূপটা কি করে হলো? আমি রাম আসবে তার জন্য কি ধরেছিলাম? আর ধরেছিলাম। তাহলে জন্য কি ধরছি? ইমপ্লাইজ। আর শ্যামের জন্য এস। ক্লিয়ার?